যে সমস্ত শিক্ষার্থী রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক কোর্সে ভর্তি হতে চাও বা উচ্চ মাধ্যমিক দিতে চাও, তাদের জন্য আজকের ভিডিওটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওতে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিকের টোটাল খরচ কত, ভর্তি কবে থেকে শুরু, কি কি সাবজেক্ট তুমি নিতে পারবে বা কি কি সাবজেক্ট নিলে তুমি সহজে পাস করে যাবে, ডকুমেন্ট কি কি প্রয়োজন, পরীক্ষা বাড়িতে বসে না এক্সাম সেন্টারে গিয়ে দিতে হবে, তোমার সমস্ত প্রশ্নের উত্তর খুঁটিনাটি ভাবে আলোচনা করা হয়েছে এই ভিডিওতে। তাই ভিডিওটি কোথাও না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার। আমাদের স্টাডি সেন্টারে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, বিএসসি, এমএ, এমএসসি ভর্তি থেকে পরীক্ষা পর্যন্ত সমস্ত রকম ভাবে হেল্প করা হয়ে থাকে, যাতে তুমি এক চান্সে সহজে 50%-এরও বেশি মার্কস নিয়ে পাস করতে পারো। আমাদের যে বিশেষত্বগুলো রয়েছে, তুমি চাইলে অনলাইন এবং অফলাইনে ক্লাসের সুবিধা পেতে পারো। যে নোটসপত্র দেওয়া হয়ে থাকে তা 80 থেকে 90% কমনযোগ্য। ফাইনাল নোট নিলে তোমাদের ফাইনাল এক্সামের আগে একটা লাস্ট মিনিট সাজেশন দেওয়া হয়, প্রয়োজনে তুমি নোটসের স্যাম্পেল দেখে নিতে পারো। অল ওভার ওয়েস্ট বেঙ্গল কোথাও কোনো নোটসের ডেলিভারি চার্জ নেওয়া হয় না। যারা ইউজি বা পিজি কোর্স করছো, তাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়ে থাকে সম্পূর্ণ ফ্রিতে, এবং মাধ্যমিক এবং এইচএস এর ক্ষেত্রে তোমাদের প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল দেওয়া হয়ে থাকে সম্পূর্ণ ফ্রিতে। তাই সবার প্রথমে তোমার যেটা করণীয়, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ ওপেন সংক্রান্ত সমস্ত তথ্য সবার আগে সঠিক সময়ে এই চ্যানেলেই পাবে। অনেক তথ্য অনেকে জানে না, অথচ ভুলভাল দিয়ে থাকে, তাতে স্টুডেন্টরা কিন্তু বিভ্রান্তিকর হয়ে যায়। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবে, নতুবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, কোনোভাবে কেউ কিন্তু কল করবে না। দেখো, আজকে যেটা মূল আলোচনার বিষয়বস্তু, যে উচ্চ মাধ্যমিকে ভর্তি কবে থেকে। প্রথমে যেটা বলে দেই, দেখো, উচ্চ মাধ্যমিক কিন্তু 2 বছরের একটি কোর্স, অর্থাৎ রেগুলারে যেমন 2 ইয়ার্স টাইম লাগে, এখানেও 2 বছর টাইম লাগবে। বোঝা গেল? দ্বিতীয়ত বলে দেই, রেগুলারের সার্টিফিকেটে যা ভ্যালু, এইখান থেকে প্রাপ্ত সার্টিফিকেটেরও সেম ভ্যালু। অনেকে মেসেজ করেছো বা কল করেছো যে আমি পরীক্ষা না দিয়ে কি সার্টিফিকেট পেয়ে যাব। আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, পরীক্ষা না দিয়ে কোনোভাবে তুমি সার্টিফিকেট পাবে না। যদি তোমাকে কেউ দেবে বলে, আমি বলবো সেই সার্টিফিকেট নিও না, কারণ ওই সার্টিফিকেট নকল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে? দ্বিতীয়ত তোমাকে বলে রাখি, এখানে টোটাল খরচ কিন্তু 2000 থেকে 2500 টাকা। এবার তোমার প্রশ্ন হতে পারে, স্যার আপনি কেন এক্সাক্ট ফিগার বললেন না, 2 থেকে 2500 কেন বললেন? তার কারণ এখানে ক্যান্ডিডেট অনুযায়ী অ্যাডমিশন ফিস ডিপেন্ড করে, সাবজেক্ট অনুযায়ী অ্যাডমিশন ফিস ডিপেন্ড করে। তুমি হয়তো প্র্যাকটিক্যাল সাবজেক্ট নিলে তার একটা অ্যাডমিশন ফিস, নন প্র্যাকটিক্যাল নিলে তার একটা অ্যাডমিশন ফিস, মেল ক্যান্ডিডেট ফিমেল ক্যান্ডিডেট অ্যাডমিশন ফিস ডিপেন্ড করে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তোমার অ্যাডমিশন ফিস ডিপেন্ড করে। তাহলে বিভিন্ন কিছুর উপরে অ্যাডমিশন ফিস ডিপেন্ড করে, তাই বলা হলো 2000 থেকে 2500। এটা কিন্তু সর্বোচ্চ 2 বছরের খরচ, এটা কিন্তু অ্যাডমিশন ফিস নয়। অ্যাডমিশনের সময় হয়তো ধরে রাখো তোমার 1500 থেকে 1600 টাকার মধ্যে খরচ হবে। বোঝা গেল? তাহলে স্যার বাকি টাকাটা, এখানে তো 2 বছরের কোর্স বললাম, যেটা প্রথম যেটা বলছি ফার্স্ট 11 আর সেকেন্ড হলো তোমার 12। তাহলে 11-এর পরীক্ষার আগে তোমাকে পরীক্ষার ফর্ম ফিল আপ করতে হবে, তাহলে পরীক্ষার ফর্ম ফিল আপে একটা খরচ, 12-এর পরীক্ষার ফর্ম ফিল আপে একটা খরচ। পরীক্ষার ফর্ম ফিল আপ গুলোতে ধরে রাখো 500 টাকা করে সাধারণত খরচ হয়ে থাকে। বোঝা গেল? এছাড়াও এক্সট্রা তোমার কোনো খরচ নেই। তুমি যখন অ্যাডমিশন হয়ে যাবে, অ্যাডমিশনে যেটা বললাম দেখো, 1500 থেকে 1600। তাহলে নেক্সট কি বললাম, 11-এ ফর্ম ফিল আপ 500 মতো, 12-এ ফর্ম ফিল আপ 500 মতো, তাহলে টোটাল দেখে নাও যে 2000 থেকে 2500 টাকার মধ্যে হচ্ছে। দ্বিতীয়ত আমি তোমাদেরকে যেটা বলে রাখছি সেটা একটু মন দিয়ে শোনো, অ্যাডমিশন হওয়ার পরে তোমার সমস্ত স্টাডি মেটেরিয়াল মানে বই সম্পূর্ণ পাবে ফ্রিতে। বইগুলো কিন্তু ভর্তি হওয়ার 2 থেকে 3 মাস পরে তুমি পাবে। বোঝা গেল? এবার বলে রাখি,
ইলেভেনে রেগুলারে যেমন ইলেভেনের রেজাল্ট কোনো ভ্যালু থাকে না, এখানে কিন্তু ইলেভেন টুয়েলভ মিলেই কিন্তু টুয়েলভ, অর্থাৎ ইলেভেনের রেজাল্ট এবং টুয়েলভের রেজাল্টকে যোগ করেই টুয়েলভের অর্থাৎ ফাইনাল রেজাল্ট হয়ে থাকে। বোঝা গেল? এবার যেটা মূল বলার বিষয়বস্তু, যেটি হলো অ্যাডমিশন কবে। দেখে নাও, অ্যাডমিশন যদি বলে থাকি এক্ষেত্রে কিন্তু মনে রাখবে তোমাদের সেশন কিন্তু সেপ্টেম্বর টু সেপ্টেম্বর। কি বলছি? সেপ্টেম্বর টু সেপ্টেম্বর। অর্থাৎ তুমি এই বছর সেপ্টেম্বর সেশনে ভর্তি হলে পরের বছর সেপ্টেম্বরে এক্সাম দেবে। বোঝা গেল? তার মানে সেপ্টেম্বরে তোমাদের ক্লাস শুরু বা সেপ্টেম্বরে তোমাদের সেশন শুরু। তাই তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া চলে জুলাই থেকে আগস্টে। দেখে নাও, আগের একটা নোটিশ দেখাচ্ছি আমি, এই যে জুলাইয়ের 25 তারিখ থেকে আগস্টের 28 তারিখ পর্যন্ত, অর্থাৎ তোমাদের ভর্তির প্রক্রিয়া 1 মাস ধরে চলতে থাকে। সাধারণত ধরে রাখো জুলাইয়ের 15 তারিখ থেকে আগস্টের শেষ অবধি ভর্তির প্রক্রিয়া চলতে থাকে। অতএব তোমরা জুলাই থেকে খোঁজ নিতে শুরু করবে তোমার স্টাডি সেন্টারে যে কবে থেকে অ্যাডমিশন, নতুবা এই চ্যানেলে সমস্ত তথ্য প্রথমেই বলে দিয়েছি, সবার আগে সঠিকভাবে পেয়ে যাবে। তার আগে বলে রাখি, তুমি কোন স্টাডি সেন্টারে ভর্তি হতে চাইছো সেই স্টাডি সেন্টারে কিন্তু একবার যোগাযোগ করে নিও, যে ওখানে কি কি সাবজেক্ট রয়েছে, কিভাবে ভর্তি হব, কখন আসব, সমস্ত কিছু একবার জেনে নিও। অর্থাৎ ভর্তির দিন যখন নোটিশ হবে এই নয় স্টাডি সেন্টার খুঁজে বেড়াবো। আমি সবার প্রথমে বলবো তুমি আগে স্টাডি সেন্টারের খোঁজ করে নাও, যে আমি কোন স্টাডি সেন্টারের আন্ডারে ভর্তি হব। বোঝা গেল? জিজ্ঞেস করে নেবে যে সেই স্টাডি সেন্টারের আন্ডারে এক্সাম সেন্টার কোথায় পড়ে, সমস্ত তথ্য কিন্তু জেনে নেবে। একটা কথা বলে দিই, ভর্তির ক্ষেত্রে কিন্তু কোনো থার্ড পার্টি দিয়ে ভর্তি হবে না, অর্থাৎ কোনো তৃতীয় ব্যক্তির আন্ডারে ভর্তি হবে না। ভর্তি যেখানে হবে একদম সরাসরি কোনো স্টাডি সেন্টারে গিয়ে ভর্তি হবে। বোঝা গেল? তাহলে ভর্তির খরচ কবে, ভর্তি কবে থেকে শুরু, সমস্ত তথ্য আশা রাখি তোমাদের আমি বোঝাতে পেরেছি। বোঝা গেল? নেক্সট দেখো, যেটা বলার বিষয় যে সাবজেক্ট আমি কি কি নেব। রেগুলারের মতো দেখে নাও, প্রথমত বলে রাখি আমি যে বাংলা এবং ইংরেজি, ঠিক আছে? বাংলা ইংরেজি এটা সবার কিন্তু কম্পালসারি। আচ্ছা, আর একটা কথা এখানে আমি বলে রাখি, কারা হচ্ছে উচ্চ মাধ্যমিকে ভর্তি হতে পারবে। দেখো, যারা ক্লাস 10 বা মাধ্যমিক পাস করে আছে সেই সমস্ত শিক্ষার্থীরা এখানে কিন্তু উচ্চ মাধ্যমিকে ভর্তি হতে পারবে। বোঝা গেল কি কি বললাম? যারা মাধ্যমিকে পাস করেছো, বা আরেকটা ক্ষেত্রে জিনিস হয়ে থাকে, যারা উচ্চ মাধ্যমিকে হয়তো একটি কি দুটি কি তিনটে বিষয়ে ফেল করেছো, তারা চাইলে ওই একটি বা দুটি বিষয়ে পরীক্ষা দিতে পারো এই রবীন্দ্র মুক্ত থেকে, মানে সমস্ত সাবজেক্ট দিতে হবে না। সেক্ষেত্রে কিন্তু তোমার অরিজিনাল মার্কশিট স্যালেন্ডার করতে হবে, অর্থাৎ জমা করতে হবে, দিয়ে তুমি যে বিষয়গুলো ফেল করেছো শুধুমাত্র সেই বিষয়ে পরীক্ষা দিতে পারবে এখান থেকে। বোঝা গেল? আর একটা বলে দেই যে তোমাদের উচ্চ মাধ্যমিকে ভর্তি হতে কি কি ডকুমেন্ট প্রয়োজন। দেখো, প্রথমত যেটা প্রয়োজন, তোমার ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড, পরীক্ষার পাস সার্টিফিকেট, পরীক্ষার রেজাল্ট অর্থাৎ তোমার যে মাধ্যমিকের রেজাল্ট। এছাড়া তোমার যদি আধার কার্ড হয়ে থাকে আধার কার্ড বা ভোটার কার্ড, যদি আধার কার্ড বা ভোটার কার্ড না থাকে সেক্ষেত্রে তোমার কিন্তু রেসিডেন্সিয়াল প্রুফ, যদি মিউনিসিপ্যালিটি হয় মিউনিসিপ্যালিটি থেকে, পঞ্চায়েত এরিয়া হলে পঞ্চায়েত থেকে, সেটা কিন্তু তুমি সংগ্রহ করে রাখবে। যদি আধার কার্ড বা ভোটার কার্ড থাকে সেক্ষেত্রে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই। অর্থাৎ কি বললাম, মাধ্যমিকে সমস্ত ডকুমেন্ট আর তোমার ভোটার কার্ড বা আধার কার্ড বা রেসিডেন্সিয়াল প্রুফ। এবার কোনো শিক্ষার্থী যদি প্রতিবন্ধী হয় তার প্রতিবন্ধী বা হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট, এছাড়া কোনো যদি কাস্ট থেকে থাকে তাহলে তোমার কাস্ট সার্টিফিকেট, এছাড়া 4টা রঙিন ফটো, রিসেন্ট 4টা রঙিন ফটো, এবং ক্যান্ডিডেটকে উপস্থিত থাকতে হবে তার সিগনেচারের জন্য। বোঝা গেল? এবার এই সমস্ত ডকুমেন্ট ফটো আর সিগনেচার বাদে সমস্ত ডকুমেন্ট 2 কপি জেরক্স করে নেবে। কি বললাম? 2 কপি জেরক্স করে নেবে, আর ফটো 4 কপি সংগ্রহ করে রাখবে। এই সমস্ত ডকুমেন্ট নিয়ে স্টাডি সেন্টারে যাবে, অনায়াসে তুমি ভর্তি হয়ে যাবে। মানে ওই ডকুমেন্টের জন্য বারবার বাড়ি ঘুরে আসতে হবে, এর কোনো কিছু ঝামেলা হবে না। এই ডকুমেন্টসগুলো আমি তোমাদের বলবো তোমরা গুছিয়ে রেখে দাও। বোঝা গেল? নেক্সট দেখো, রবীন্দ্র মুক্ত বিদ্যালয় যেটা বলছিলাম আমি, সাবজেক্ট নির্বাচন। দেখো, প্রথমে তুমি বাংলা নেবে, দ্বিতীয়ত তুমি ইংরেজি, এটা কিন্তু নেওয়ার কোনো বিষয় নয়, এটা কিন্তু কম্পালসারি। আর্টসে ভর্তি হও বা সায়েন্সে ভর্তি হও। এবার যেটা বলার হচ্ছে যে আমি 3টে সাবজেক্ট নেব না 4টে নেব। এবার আমি বলে রাখি, যদি 3টে নাও
তাহলে অ্যাডমিশন ফিজ কিছুটা কম হবে, 4টা নিলে অ্যাডমিশন ফিজ একটু বেশি হবে, পরীক্ষার ফর্ম ফিল আপের খরচও একটু বেশি হবে। তবুও আমি তোমাদেরকে বলবো, যদি সায়েন্সে ভর্তি হও একদম পিওর সায়েন্স নিয়েই ভর্তি হও, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি 4টাই রাখবে। বারবার বলছি, কেউ কিন্তু 3টে সাবজেক্ট রাখবে না। ওপেনের ক্ষেত্রে 4টা সাবজেক্ট মাস্ট বি রাখবে। কেন সেটা আমি বলে দিচ্ছি। দেখো, আর্টসের ক্ষেত্রে কিন্তু স্কুলে গিয়ে খোঁজ নেবে যে স্কুলে কি কি সাবজেক্ট রয়েছে, সেখান থেকে তুমি যে কোনো 4টা সাবজেক্ট বেছে নেবে। দেখো, এখানে আমি যে 9টা সাবজেক্ট দেখিয়েছি সব স্কুলে নাও থাকতে পারে। এবার তুমি যে স্টাডি সেন্টারে ভর্তি হচ্ছ সেখানে কি কি সাবজেক্ট রয়েছে সেটা ভালো করে খোঁজ নাও, এবং তুমি সেই সমস্ত সাবজেক্ট থেকে যে কোনো 4টা সাবজেক্ট নির্বাচন করো। আচ্ছা, কেন 4টা বললাম? তার কারণ হচ্ছে, এইচএস এর ফাইনাল রেজাল্ট কিন্তু তোমাদের বেস্ট অফ 5-এ হয়। অনেক সময় দেখা গেছে অনেক শিক্ষার্থী যে কোনো একটা সাবজেক্টে ফেল করে গেছে, বাংলা ইংলিশ বাদে, ঠিক আছে, ফেল করে গেছে, তখন দেখা যায় তার এইচএস কমপ্লিট হতে 2 বছরের জায়গায় 3 বছর লেগে যাচ্ছে। এবার তুমি যদি 4টা সাবজেক্ট রাখো, তুমি নিশ্চিন্তে থাকো, তুমি এইচএস পাস, অর্থাৎ 2 বছরের কোর্স তুমি 2 বছরেই কমপ্লিট করবে, একদম 100%। তো আমি তোমাদেরকে বারবার বলছি 4টা সাবজেক্ট রাখো। এর সুবিধা কিন্তু তোমরা এটা পরে পাবে, এখন না বুঝতে পারলেও অ্যাডমিশন হওয়ার পরে তোমরা দেখবে যখন ফাইনাল রেজাল্ট হাতে পাবে, তখন আমি কেন বলেছিলাম তখন সেটা কিন্তু অনায়াসে তোমরা বুঝতে পারবে। বোঝা গেল? 4টা সাবজেক্ট নিলে তোমাদের রিস্কটা অনেকটা কমে যায়। ক্লিয়ার? বাংলা ইংলিশ নেবে প্লাস 4টা সাবজেক্ট যে কোনো নেবে। প্রিয় সায়েন্সে ভর্তি হলে সায়েন্সের সব সাবজেক্টই নেবে, মানে এখান থেকে দুটো এখান থেকে দুটো নেবে না। বারবারই বলছি, পিওর সায়েন্স নিয়ে নাও। আর আর্টসে পড়লে তোমরা আর্টস থেকে যে কোনো 4টা সাবজেক্ট বেছে নাও। ক্লিয়ার? তাহলে সাবজেক্ট নির্বাচন বোঝাতে পেরেছি। নেক্সট দেখে নাও, আর একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকি ভর্তির জন্য। ধরো এক্সাম্পল বললাম, তোমার দুই বন্ধু তোমার দুই বন্ধু একসঙ্গে ভর্তি হবে। তাদের উদ্দেশ্যে বলবো, তোমরা কিন্তু পরপর লাইন দিয়ে ভর্তি হয়ে যাও। তার কারণ দেখো, ধরো এই দুই বন্ধু তোমার পরিচিত, অ্যাডমিশনের সময় কিন্তু তোমরা পরপর ভর্তি হয়েছো। এই যে পরীক্ষা দিতে যাবে না, এই যে দেখে নাও এক্সাম সেন্টার, অর্থাৎ তুমি যদি এখানে বসো এ, তোমার বন্ধু তোমার পিছনে বসবে। 100% একদম নিশ্চিন্তে থাকো। মানে কি বললাম, বোঝাতে পেরেছি? আমি বলতে চাইছি, অ্যাডমিশনের সময় যার পরে যে ভর্তি হবে এক্সাম সেন্টারেও তারপরে সেই ক্যান্ডিডেটটি পরীক্ষার হলে বসবে। বোঝা গেল? তাহলে যদি তোমরা একসঙ্গে 2-3 জন মিলে অ্যাডমিশন হও, তাহলে সেক্ষেত্রে বলবো তোমরা অ্যাডমিশন কিন্তু একে অপরের পরপর হতে থাকো। অর্থাৎ তাতে কি হবে, পরীক্ষার হলে তোমরা কিছুটা হলেও হেল্প পেতে পারো, কারণ তোমার জানাশোনা বন্ধু বান্ধব। কারণ ওপেনে তো কেউ কাউকে চেনে না, ক্লাস সাধারণত কেউ যায় না, একদম পরীক্ষার হলে গিয়েই দেখা। তাই এক্ষেত্রে কি হয়ে থাকে, কেউ কাউকে চেনে না। তাই সেক্ষেত্রে বলবো তোমরা অ্যাডমিশনের সময় পরপর ভর্তি হও যারা তোমার পরিচিত। নেক্সট দেখো, যেটা বলছি যে এক্সাম সেন্টার কোথায় পড়বে, এটা নিশ্চিন্তে থাকো। আমি তো ফার্স্টেই বলেছি, রেগুলারের সার্টিফিকেট যা ভ্যালু, ওপেন থেকে প্রাপ্ত সার্টিফিকেটেরও সেম ভ্যালু, অর্থাৎ যে কোনো চাকরির ক্ষেত্রে কিন্তু গ্রহণযোগ্য। তাই এক্ষেত্রেও মনে রাখো, এক্সাম সেন্টার বাড়িতে বসে হয় না। রেগুলারে যেমন হয় একটি আদার্স স্কুলে তোমার এক্সাম পড়ে, এক্ষেত্রেও তোমার আদার্স অন্য একটি স্কুলে তোমার এক্সাম সেন্টার পড়বে। নির্দিষ্ট সময়ে এক্সাম হবে, নির্দিষ্ট সময় বলতে সেই পরের বছর সেপ্টেম্বরে এক্সাম হবে। তাহলে তোমাকে কোন স্কুলে সেন্টার পড়েছে সেটাও এই চ্যানেলে জানিয়ে দেওয়া হবে। তোমাকে সেই স্কুলে নির্ধারিত সময়ে যেতে হবে এবং এক্সাম দিতে হবে, এবং ওই ক্যান্ডিডেটকেই যেতে হবে। বোঝা গেল? যে ওই ক্যান্ডিডেটের হয়ে অন্য কেউ চলে যাবে সেটা কিন্তু হবে না। তবে প্রতিবন্ধীদের ক্ষেত্রে তোমাদের যদি রাইটারের প্রয়োজন হয়, তোমরা সেক্ষেত্রে কিন্তু রাইটার নিতে পারো। আশা রাখি তোমাদের উচ্চ মাধ্যমিকের ভর্তি সংক্রান্ত সমস্ত তথ্য তোমাদের সঙ্গে আলোচনা করতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাবে, এবং তোমার বাকি বন্ধুদের অবশ্যই শেয়ার করে দাও। এই ধরনের তথ্যগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।